হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। তাই তোমরা এই গল্পটা একদম টেনে শুনবে না, গল্পটা প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি শুনবে। তাহলে যে তোমাদের শেষ অবধি কী হবে এটা তোমরা গল্প শোনার পরেই বুঝতে পারবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার জানা চেনা মানুষের কাছে দেখার সুযোগ করে দাও। তো চলো দেরি না করে মূল গল্পে চলে যায়। আমার বিয়ের আগে যখন আমার শ্বশুর আমাকে তার ছেলের জন্য দেখতে আসে আমাদের বাড়িতে, তখন আমার শ্বশুরকে আমাদের গ্রামের আর 5 জন দেখে আমার বাবার কাছে বলেছিল যে দেখো, এই ব্যক্তির ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবে তো বুঝবে পরে, কারণ উনি ওনার নিজ এলাকার এমন একটা বিশেষ ব্যক্তি, যার কথায় তার নিজ এলাকার আর 5টা মানুষ এক ঘাটে জল খায়। খুব নামি দামি একজন ব্যক্তি, বুঝবে পরে। কারণ ভাগ্যিস ওই মেয়ের স্বামী যদি ক্রমাগতভাবে ভালো না হয় তাহলে কিন্তু তোমার মেয়ে কখনো তোমার বাড়িতে ফেরত আসবে না, কারণ ওখানেই তাকে থাকতে হবে ভালো মন্দ মেনে নিয়ে। তখন আমার বাবা পরে সিদ্ধান্ত নিয়ে আমাকে বলল, শোনো মা, ওই ফ্যামিলিতে তোমাকে আর আমি যেতে দিতে চাচ্ছি না, কারণ ছেলের বাবা সম্পর্কে আমাদের গ্রামের আর 5 জন যেরকম মন্তব্য আমাকে জানালো, তাতে তো ওই ফ্যামিলিতে বিয়ে দেওয়াই দায়। কারণ অত নামি দামি ঘরে, তাছাড়া তোমার যে শ্বশুর হবে, হবু শ্বশুর, সে নাকি খুব রাগী মানুষ। তাছাড়া তার কথায় তার নিজ এলাকার আর 5 জন এক ঘাটে জল খায়। কিন্তু এটাও শুনেছি যে সে গরিবের বন্ধু, অসহায় এলাকার অসহায় গরিব মানুষের পাশে সে সবসময় দাঁড়ায়। শুধু এই কথাটা শুনেই আমি চিন্তা করলাম, হ্যাঁ, উনি একজন গ্রামের নামি দামি ব্যক্তি, কিন্তু কোনো খারাপ কাজে তো লিপ্ত নেই। সে তো গরিব মানুষের পাশেই দাঁড়ায়, নিশ্চয় উনি ভালো। যা হোক, আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি আর যাই বলো না বলো, উনি একজন সৎ এবং ভালো মানুষ। তার যত কথাই বলো না বলো, আমি ওনার ছেলেকেই বিয়ে করব। বাবা তখন বলল, মা রে, তুই একটা শিক্ষিত মেয়ে, দেখ তোকে আর 5টা বললাম, এখন নিজের সিদ্ধান্ত নিবি। যেটা বলবি তুই এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস, কারণ তুই শাহবালিকা। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ওনার ছেলেকেই বিয়ে করব। আর ওনার ছেলেও ওনার মতো দেখতে শুনতে বেশ উঁচু লম্বা, খুব দর্শনদারি। তখন বাবা বলল, ঠিক আছে, তাহলে দিনখান করে ওনার ছেলের সাথে তোর বিয়ের আয়োজন করব। কিছুটা দিন যেতেই আমি আমার শ্বশুর বাড়িতে বিয়ে করে চলে গেলাম। তারপরে যাওয়ার পরে শুনলাম আমার শ্বশুরের নাকি 3টা পক্ষ। ইতিপূর্বে সে তার 3টা সংসার করে এক একজনকে এক এক জায়গায় রাখছে। আমার স্বামী তার বড় বউয়ের ছেলে। যা হোক, বড় বউয়ের একটা মাত্রই ছেলে, কারণ 3টা বউকে সে সময় দিয়ে কতটা সন্তান সে পয়দা করেনি। যা হোক, তারপরে আমি চলতে থাকলাম। আমার বিয়ের পরে আমার স্বামীকে যে দেখি সে বাবার অর্থ আবেচিতের গরমে নিজে কোনো চাকরি বাকরি কোনো কর্ম এখন পর্যন্ত করে না, বাবার এই সমস্ত রাজস্ব দেখাশোনা করে আর রাজার হালে চলে। কিন্তু আমি আমার স্বামীকে বলেছিলাম, দেখো, তোমার বাবার 3টা পক্ষ, আজ না হয় কাল আর বিটা পক্ষের ছেলেমেয়েরা যখন এই সমস্ত সম্পত্তির ভাগিদার হবে, দাবিদার হবে, তখন তোমার নিজের বলতে তোমার চলা খুব দায় হয়ে যাবে। আমি তোমার ঘরণী, তোমার বউ, তোমার একটা স্বাধীনতা তো থাকা দরকার, নিজস্ব একটা ব্যবসা বা একটা কর্ম, কোনো কিছু আজ পর্যন্ত তুমি নিজের নামে দাঁড় করেও নি। তখন আমার স্বামী আমাকে বলল, শোনো, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমি যদিও ভাগে কম পাবো তবুও আমার জীবনটা চলে যাবে। আমি বললাম যে না, তোমার বাবার যে চলার হাল, তার যে জীবনের গতি, তাতে এই সংবাদ টিকবে কিনা জানি না, বৈধ কি অবৈধ তাও জানি না,
কারণ উপরাল্লাহ আজ এপার গড়ে আর একবার ভাঙে। যা হোক, এইভাবে প্রকৃতি টিকে আছে। তখন আমার স্বামী বলল, হ্যাঁ তুমি একথা ঠিকই বলছো। আমি দেখি বাবার সাথে কথা বলে আমার ব্যবসা প্রপার্টি আমি ভাগ করে নেব। কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর এ বিষয় নিয়ে কথা হলো। তখন আমার শ্বশুর একটা শহরের একটা অংশ আমার স্বামীকে বুঝিয়ে দিল, বলল ওই সাইডটা তুই দেখাশোনা করবি, ওদিকে আর আমার কোনো দাবি শোভা নেই। তখন আমার স্বামী বাড়ি থেকে অনেক দূরে, প্রায় বাসে যেতে 12 ঘন্টা সময় লাগে। অত দূরে তাকে ব্যবসা সব প্রপার্টি বুঝিয়ে দিল একটা সাইড। আমার স্বামী ওখানে থাকতে লাগলো। আমি তখন নতুন পুত্রবধূ ওই সংসারে আমার শ্বশুরের। তখন আমার স্বামী তার বাবার কাছে প্রস্তাব রাখলো, বাবা ওখানে তো আমাকে ব্যাচেলার থাকতে হবে, বলে কি আমার বউকে আমি ওখানে নিয়ে বাসা ভাড়া থাকবো, অথবা কিছুদিন পরে ওই শহরে আমি বাড়ি করব। তখন আমার শ্বশুর বলল, এত বড় আসপদ্দা কী করে হলো তোর? তুই কালকে বিয়ে করতে না করতেই বৌমাকে নিয়ে ওখানে চলে যাবি? দেখ, এ পর্যন্ত আমি একটা ছেলে মেয়েকেও বিয়ে শাদি দিইনি। এটা আমার প্রথম পুত্রবধূ, ও এ বাড়িতেই থাকবে। তুই ওখানে যেভাবে হোক থাক, সপ্তাহে সপ্তাহে না হলে মাসে মাসে বাড়িতে চলে আসবি। তখন আমার স্বামী বাবার মাথার উপরে মুখের উপরে আর কোনো জবাব না দিয়ে ঠিক তাই করলো। তাকে আমাকে ছেড়ে ওখানে বাধ্য হয়ে থাকতে হলো ব্যবসার কারণে। কারণ নিজের বলে কথা, নিজের ভবিষ্যতের জন্য অনেক কিছুই ত্যাগ করতে লাগলো আমার স্বামী। কিন্তু বিয়ের আগে তার এতটা খেয়াল ছিল না। এখন আমার পরামর্শে সে তার ব্যবসা প্রপার্টিকে বাবার কাছ থেকে আলাদা করে নিল। তারপরে স্বামী মাসের পর মাস বাবার উপরে অনুরাগে ওখানেই থাকে, বাড়িতে আসে না। আমার শ্বশুর, তোমরা তো বুঝতেই পারছো, এলাকার খুব টাঙ্গাবাজ। তার কথায় আর 5 জন এক ঘাটের জল খায়, খুব ইয়া মানুষ। আমিও শ্বশুরকে অতটা ভয় পেতাম না, তাকে বাবার মতো শ্রদ্ধা সম্মান করতাম বটে। তবে হঠাৎ একদিনকে আমার শাশুড়ি খুব স্বাস্থ্যবান মানুষ ছিল। তো আমার বড় আমার যেটা আপন শাশুড়ি, সে শুয়ে আছে। কিন্তু মাঝদুপুর রাত্রে শাশুড়ির ওই অস্থিরতা আর অসুস্থতা দেখে শ্বশুর আমাকে আমার রুম থেকে ডেকে নিয়ে গেল, বলল, বৌমা এদিকে এসো, তোমার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না, তাকে জরুরি ভিত্তিক হাসপাতালে নিতে হবে। তখন আমি বললাম, তাহলে গাড়ি ডাকেন। আমার শ্বশুরের প্রাইভেট কার ছিল। ড্রাইভারকে ডেকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিতেই রাস্তায় আমার শাশুড়ি ইন্তেকাল করেন। তারপরে আমার স্বামী বেশ হাসতে হাসতে পরের দিন দুপুর হয়ে গেল। তারপরে শাশুড়ির সমাধি হলো। তারপরে ওই সংসার থেকে যদিও আমি কিছুটা দিন পরে আমার স্বামীর কাছে যাওয়ার মন্তব্য করেছিলাম, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার কারণে আমার মনে হয় এই বুঝে আর স্বামীর কাছে ওখানে যাওয়া হলো না। কারণ শ্বশুরকে কে খাওয়াবে, কে দেখবে? আমার শ্বশুর আবার বড় বউয়ের সংসারে বেশি থাকতো, আর ওই দুটার কাছে খুব কমই থাকতো, কারণ এটা তার আসল বাপের পিতা। যা হোক, রাজপ্রাসাদ গড়ে তুলেছে সে। এখানেই থাকতে লাগলাম। তারপরে 2-3 মাস বাদে আমার শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলল, বৌমা শোনো, একটা কথা বলি। আসলে আমি একসময় অন্যরকম ছিলাম, তাই হয়তো মনের আবেগে আরও 2টা কাজ করেছি তোমার এই শাশুড়ি বাদেও, তুমি হয়তো জানো কি না। আমি বললাম যে, হ্যাঁ বাবা, এটা আমি আপনাদের বাড়িতে আসার পরেই জেনে গেছি। তাতে সমস্যা কি? যদি আপনার টাকা পয়সার কোনো অভাব না থাকে, আর আপনার যদি 3টা পরিবার চালানোর মতো অ্যাবিলিটি থাকে, তাহলে চালাবেন, তাতে সমস্যা কি? সমান চোখে দেখলেই তো হলো। তখন শ্বশুর বলল, হ্যাঁ আমি তো তাদের সমানভাবে দেখে আসছি, কিন্তু আমার বড় বউয়ের কাছেই আমি সবসময় থাকতাম। যা হোক, সে তো দুনিয়া ছেড়ে চলে গেল, তবুও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাইতেও যাচ্ছি না। কিন্তু তুমি তো জানোই আমি এলাকার মাতবর। আমার এই নিজ এলাকার বিভিন্ন সালিশ বিচার বৈঠক বা এদেশের এই এলাকার যত গরিব অসহায় মানুষ আছে, নিজের টাকায় তাদের সহযোগিতা করি, তাদের দেখাশোনা করি, গরিবের পাশে দাঁড়াই। তাই তো হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি ভালো আছি মানুষের কাছে। কিন্তু আমি মাঝে মধ্যে খুব পেরেশান হয়ে যাই, টেনশনে পড়ি। তুমি মেয়ের মতো করে আমাকে একটু বাবার চোখে যদি দেখে সেবা যত্ন করতে,
তাহলে মনে হয় ভালো হতো। আর শোনো বৌমা, আরেকটা কথা বলি, আমার ছেলে তো যে কখনো তোমাকে ওখানে ডাকে বাসা ভাড়ায় থাকবে বা তোমাকে ওখানে থাকবে এই ধরনের মন্তব্য করে, তুমি কিন্তু যাবে না। কারণ তুমি চলে গেলে এই বাড়িতে আর আবার আসা হবে না। আর আমি যদি এই বাড়ি থেকে একবার পা সরিয়ে ফেলি, তাহলে কিন্তু মনে করবে যে তোমাদের মাথার উপর থেকে একটা বটগাছ নেমে গেল। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আপনি যা বলছেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আর আমি কখনোই যাব না। কারণ আমার শাশুড়ি বেঁচে নেই, এখন আর আপনার সেবা যত্ন কে করবে? আর আপনার তাছাড়া আরও 2টা পক্ষ আছে, সেখানেও যান না, খুব কম যান। এই জন্য বলছি কি, চিন্তা করবেন না, আমি আছি। বাবা মা আমাকে এতটা অভদ্রতা শেখায়নি, গুরুজনদের সেবা যত্ন করতে শিখিয়েছে। তাই আপনার সেবা যত্ন আমি করবো মেয়ে হিসাবে। শ্বশুর তখন বলল, তাহলে তোমার কোনো অভাব থাকবে না। কিছুটা দিন এইভাবে চলতে থাকলাম। আমার স্বামী মাঝে মধ্যে ওখান থেকে বাড়িতে আসতো, আমার সাথে একটু সময় শুধু দিয়ে যেত। তবু বিয়ের পরে আমি একটা নতুন বউ, যুবতী মেয়ে, স্বামীকে সারাক্ষণ কাছে পাওয়ার ইচ্ছা জাগত। কিন্তু ওই যে বেশি ধনী লোকের বাড়িতে এরকমই প্রবলেমে পড়তে হয়। যদি স্বামী কোনো বড় অফিসার হয় তাদেরও সমস্যা হয়, আবার যদি বেশি ধনী মানুষ হয় তাদের বউরাও ঠিকমতো স্বামীকে কাছে পায় না, কারণ তাদের স্বামীরা ব্যবসা প্রপার্টি সামলানোর কাজে সবসময় ব্যস্ত থাকে। তো আমারও ঠিক এই দশাই হলো। এক পর্যায়ে আমি যখন শ্বশুরের সংসারে এইভাবে দিনপথ চলতেছিল, থাকতেছিলাম, শ্বশুরের ঠিকঠাক মতো সেবা যত্ন করতেছিলাম। হঠাৎ করে একদিন রাত্রে তখন প্রায় 12টা বা 1টা বাজে, রাতে এরকম হবে, মাত্র আমি আমার স্বামীর সাথে মোবাইলে কথা বলে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমার শ্বশুর আমাকে হঠাৎ করে আমার দরজায় এসে কড়া নাড়ল, বলল, বৌমা তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমি বললাম, না বাবা, মাত্র ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম। এইমাত্র আপনার ছেলে ফোন করেছিল, ওর সাথে কথা বলা শেষ করেই ঘুমাবো বলছি। কেন, আপনি ডাকছেন? কিছু হয়েছে? কিছু প্রয়োজন? তখন শ্বশুর বলল, হ্যাঁ, তুমি একটু আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি শ্বশুরের রুমে গিয়ে বসলাম। ওই বাড়িতে অত বড় একটা বিলাসবহুল বাড়ি, আমি আর শ্বশুর বাদে কেউ নেই। আমার শ্বশুরের এই বড় পক্ষের একটাই ছেলে, তাও আবার তাকে ব্যবসা প্রপার্টি বুঝিয়ে আলাদা করে ফাঁকে সরিয়ে রাখছে। কি একটা দশা হাল আমার জন্য। আমার গাটা কেমন ঝমঝম করেছিল, কারণ আমার শ্বশুরও খুব যে বয়স্ক বা বুড়ো হয়ে গেছে তাও না, তাগড়া জোয়ান, আর কত উঁচু লম্বা, বেশ হ্যান্ডসাম বটে। তারপরে শ্বশুর যখন তার নিজের রুমে আমাকে ডেকে নিয়ে গেল ওই রাত দুপুরে, আমার কেমন যেন মনের মধ্যে একটু হচ্ছিল। তাছাড়া সে যে মেজাজি মানুষ, তার চোখের থেকে তাকিয়ে আমি ভালো করে কথাই বলতাম না। তার ডাকে সাড়া দিয়ে তার রুমে গেলাম, বসলাম। বলছে, শোনো, তোমাকে কিছু কথা বলি, কিছু মনে করো না। কালকে তুমি সময় করে একটু আমার সাথে শহরে যাবে। আমি বললাম, কেন? তো বলছে, হ্যাঁ, কাজ আছে, সেটা পরে বুঝবে, যাও গিয়ে ঘুমাও। শ্বশুর আর কোনো কথা বলল না। আমি চুপচাপ নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। চিন্তা করছিলাম ঘুমানোর আগে যে শ্বশুর হঠাৎ করে এই ধরনের কথা বলল, কি এমন কাজ, শহরে যাব, যা থাকে কপালে। পরের দিন সকালে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে শ্বশুরের প্রাইভেট কারে আমাকে নিয়ে সে মার্কেটে গেল। যাওয়ার পরে বলছে, সেই বিয়েতে তোমাকে কি দিয়েছি না দিয়েছি সেটা আলাদা হিসাব। আজ পর্যন্ত এই লোক লস্কর আর এই তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তুমি এত সুন্দর একটা যুবতী, আমার বৌমা খুব সুন্দরী, আমার খুব ভালো লাগে। তোমাকে যেদিন তোমাদের বাড়িতে আমার ছেলের জন্য আমি নিজে দেখতে গেছিলাম, সেদিনই আমার মনে ধরেছে তোমাকে। তাই বলি কি, আমার ইচ্ছে মতো আজকে তোমাকে আমি কিছু কেনাকাটা করে দেব, মার্কেট করে দিব। তখন আমি বললাম যে, এই কথা আপনি কালকে রাত্রে আগে বলেননি কেন আমাকে? তখন শ্বশুর বলছে, এটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসো, বেশি কথা বলো না, যা কিছু লাগে তোমার তুমি নিজে কিনে নেবে, কিন্তু আমাকে কিছু বলবে না। আমি কিছুই বলবো না, যত টাকা লাগে আমি দেব, তুমি শুধু নাও, পছন্দ করো। কাপড় চুপুর অনেক কিনলাম আমি,
তার জন্য জামা কাপড় কিনলাম। তারপর হঠাৎ করে আমাকে বললো, এখানে কি শেষ হয়েছে? আমি বললাম যে হ্যাঁ বাবা, এখানে শেষ হয়েছে, এখন বাসায় ফিরবো। বলছে না, আর একটু কাজ বাকি আছে। আমি বললাম সেটা আবার কি? বলছে তুমি বিয়ের 2 মাস যেতে না যেতেই আমার ছেলেকে মানে ব্যবসা করা বা তার কর্মের জন্য চাপ সৃষ্টি করেছ। তাই ব্যাপারটা আমি বুঝে আমার ছেলেকে আলাদা একটা শহরে একটা সাইড বুঝিয়ে দিছি। কিন্তু তোমার ভবিষ্যতের জন্য আমি আজকে যা করে দেব এইটা তুমিই জানবে, ছেলেকে জানানোর দরকার নেই। আমি বললাম আচ্ছা বাবা, কি করবেন চলেন দেখি। শ্বশুর আমাকে নিয়ে ব্যাংকে গেল, বলল তোমার তো অ্যাকাউন্ট আছে। আমি বললাম যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে। কেন? তো বলছে তোমার অ্যাকাউন্টে আমি 10 লক্ষ টাকা এখনই ট্রান্সফার করে দেবো, এটা শুধু তোমার নামে, এটা ছেলেকে বলার দরকার নেই। আমার ভীষণ আনন্দ হচ্ছিল। শ্বশুর হঠাৎ করে এতটা আমার জন্য করছে, ব্যাপারটা কি, মতলবটা আসলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল। তবুও তার মুখের উপর তো আর কথা বলা যায় না। সে আমার নামে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করে আলাদা করে দিয়ে রাখলো। ওখান থেকে বের হয়ে বলল যে এখন জুয়েলারিতে চলো। সেই বিয়ের সময় কখানা গয়না দিয়েছিলাম, এটা দেওয়ার দরকার তাই দিয়েছিলাম। আজকে নিজের থেকে তোমাকে আমি কিছু গহনা কিনে দেব। তারপরে আমাকে জুয়েলারিতে নিয়ে যায় বেশ কিছু গহনাপত্র আমাকে কিনে দিল তার শখের। তাকেও আমি একটা চয়েস করে স্বর্ণের আংটি কিনে দিয়েছিলাম। দামটা অবশ্যই সেই দিয়েছিল, কিন্তু পছন্দটা ছিল আমার, আর সে খুব খুশি হয়েছিল। তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল যে শোনো, এখন থেকে তুমি আমার কথা মতো চলবে, কারণ সব কিছুই কাউকে শেয়ার করতে হয় না, কিছু জিনিস ব্যক্তিগতভাবে গোপন রাখতে হয়, তা না হলে তাকে মানুষ বলে না। আমি বললাম যে বাবা সেটা আবার কি? তো বলছে সেটা তুমি পরে বুঝবে, কারণ এই বাড়ি থেকে আমি কোথাও যেতে যাচ্ছি না, আমি এখানেই থেকে যাব, আর আমাকে যেতে বাধ্য করো না, কারণ তোমার বেলায় যদি আমার কোনো কিছু কম হয় তাহলে অবশ্যই আমাকে এখান থেকে নেমে যেতে হবে। আর আমি থাকলে তুমি কতটা আরও কী পাবে ভবিষ্যতে তুমি নিজেই একটু অনুমান করে দেখো। যেমনটা ধরো আজকে তোমাকে নিয়ে আমি শহর গেলাম, কতটা পরিবর্তন তোমার মধ্যে এসেছে তুমি কি জানো? তোমার জন্য কি করলাম? তখন আমি হেসে দিয়ে বললাম হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু এর পিছনে কোনো শর্ত নেই তো বাবা? তখন শ্বশুর বলল না তেমন কোনো শর্ত নেই, তবে কিছু কথা আছে যেটা তুমি মানতে পারবে, অগ্রহণযোগ্য হবে না। আমি বললাম সেটা আবার কি? তো বলছে শোনো বৌমা, আসলে আমার ছেলেটার প্রতি খুব মায়া হয়। আমার ছেলেটাকে আমি যখন যা বলি সে কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে যায় না, আমার মুখের উপরে কোনো কথা বলে না। কিন্তু তুমিও তো একটা যুবতী, জগনবতী একটা নতুন মেয়ে, আমাদের সংসারে আসছো নতুন, তোমার মনের মধ্যেও তো ইচ্ছা করে স্বামীকে সারাক্ষণ কাছে পাইতে, কিন্তু আমি তাকে সরিয়ে দিয়েছি কেন জানো? আমি বললাম কেন? বলছে এই কারণেই তাকে সরিয়ে দিয়েছি, কারণ তোমার বাড়িতে যেদিন আমি দেখতে গেছিলাম সেদিন থেকে ভীষণ মনে ধরছে, তাই তোমার সাথে দুদিন তো কথা বলবো, একটু সময়টা আমার ভালো কাটবে, এই জন্য। ছেলে থাকলে কি আর এত কিছু বলা যায়? আমার কাছে তখন ব্যাপারটা কেমন যেন একটু কৌতূহল মনে হচ্ছিল। ব্যাপার কি? তার মানে সে তার ছেলেকে এখান থেকে কি এই কারণে সরিয়ে দিয়েছে? তাহলে কি হতে চলছে এসব? ভীষণ গভীর চিন্তা হচ্ছিল মনের মধ্যে। হঠাৎ শ্বশুরকে আমি বললাম বাবা আর কতটা দিন এইভাবে আমি কষ্ট করে থাকবো, আবার আপনাকেও ছেড়ে আমি যেতে পারছি না। আমি বলি কি আপনার ছেলেকে না হয় বাড়িতেই আশেপাশে কোথাও কোনো কিছু করে দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। শ্বশুর বলল না না, ও ওখানে আছে, খুব ভালো আছে, আমি তো বাড়িতে আসি, তোমার যা কিছু প্রয়োজন আমি তো আছি। আমি বললাম তাহলে স্বামীর যে একটা অভাব, একটা মেয়ের দাম্পত্য জীবনে যে স্বামীর সকালাত, সেটা তো অপূরণীয় রয়ে গেল। আমি কি জানতাম যে নতুন বিয়ের পরেই আমার স্বামীকে আমার কাছ থেকে আড়ালে থাকতে হবে? জানলে তো আপনাদের সংসারে আমি আসতামই না। তখন শ্বশুর বলল এই তো আসল পয়েন্টে আসছো তুমি। আমি তো ওই কথাটাই বলছি যে তোমার এভরিথিং
যে কোনো প্রবলেম সলভ করার জন্য তো আমিই আছি, তুমি বুঝতে পারো না বৌমা? আমি বললাম, দেখেন বাবা, আপনি আমার শ্বশুর, আর শ্বশুর মানে আপনি আমার পিতৃ সমতুল্য। আপনি এভাবে আমাকে বলবেন না। আপনি যা আমাকে বলতে চাইছেন আমি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছি। তখন শ্বশুর বলল, দেখো, আমার মুখের উপরে কথা বলবে না। আজ পর্যন্ত এই পরিবারের কেউই আমার মুখের উপরে তর্কবাইজ করে সাহস পায়নি। আর তুমি আমার পুত্রবধূ, কী করে এত বড় কথা বলো? আমি যখন যে ডিসিশন নেব ঠিক সেই মোতাবেক তুমি চলবে, বুঝতে পেরেছ? আমি বললাম, ঠিক আছে বাবা, তাই হবে। মনে মনে চিন্তা করলাম, দেখি না শ্বশুর বেটাই কী করে, তারপরে পরের সিদ্ধান্তটা আমি নিব। এক যায় দু যায় এভাবে চলতে থাকলো। হঠাৎ করে একদিন খুব ভোরবেলা, মানে এখনও অন্ধকার কাটেনি, সকাল হব হব ভাব, হাজানো পড়েনি, ঠিক এই রকম টাইমে আমি একটু বাইরে বেরিয়েছিলাম বাথরুমে। কিন্তু শ্বশুর দেখি বারান্দায় বসে তার হাতে সিগারেট। তাকে ওই অবস্থায় দেখে আমি হঠাৎ করে তার কাছে আগায় গেলাম। বললাম, বাবা, আপনি না ঘুমিয়ে বারান্দায় বসে হাতে সিগারেট নিয়ে এভাবে বসে আছেন কেন? কোনো কি টেনশন করছেন? বলছে, হ্যাঁ বৌমা, আজকে সারাটা রাত আমি ঘুমাইনি। সেই শহর থেকে ফেরার পরে তুমি রাত্রে আমাকে খাওয়ার আমি খাওয়া দাওয়া সেরে ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক চিন্তা ভাবনায় আর আমার ঘুম আসে না। আমি আমার জীবনটাকে নিয়েই ভাবছি, কারণ আমার আরও দুটা পক্ষ আছে। বড় বউটা এভাবে চলে গেল, দুনিয়া ডিটিটা এরকমই, অমুক আজ আসে তো কাল নেই, আমারই কি সিকিউরিটি আছে? তাই বলছি কি, মনের ইচ্ছাটাকে অপূরণ রাখতে নেই। আমার মনের মধ্যে ভীষণ একটা ইচ্ছা আছে, যেটা তোমাকে না বলে আর আমি পারছি না। আমি বললাম, সেটা আবার কি বাবা? আর আপনি সারাটা রাত জেগে না ঘুমায় এই বারান্দায় আপনি বসে আছেন? বলছে, হ্যাঁ, পুরো এক প্যাকেট সিগারেট এইভাবে টেনশনে টেনশনে ফুরিয়ে গেছে। আমি বললাম, কেন, কি এমন কথা আপনার মধ্যে আপনি চাপা রাখছেন? আপনি না অনেক সাহসী মানুষ, তবে আপনার মনের মধ্যে কথা চাপা থাকবে কেন? আপনি আমাকে বলুন। তখন শ্বশুর উঠে দাঁড়িয়ে পড়ল। বলছে, বৌমা, আমি যদি এই মুহূর্তে তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথা রাখবে? আমি বললাম যে হ্যাঁ, রাখার মতো হলে রাখবো, তবে বলে ফেলুন। আপনার কষ্ট, আপনি আমার শ্বশুর, আমি যদি নিবারণ করতে পারি তাহলে তো ভালো। তখন শ্বশুর বলল, তাহলে একটু রুমের মধ্যে আসো, তোমার সাথে আমার দুটো কথা আছে। আমি ঘরে গিয়ে বসলাম। বললাম যে সকাল হবো বাপ, এখনও আপনি ঘুমাননি, শরীর খারাপ করবে না? তখন শ্বশুর বলল, শুধু আজকেই তোমার চোখে পড়ল? কতটা রাত এভাবে আমার কেটে গেল না ঘুমিয়ে, কেউ আমার খোঁজ নিল না। তুমি তো তোমার রুমে পড়ে পড়ে দিনের পর দিন ঘুমিয়ে থাকো, কখনো কি খোঁজ নিয়েছো আমার? আমি না তোমার শ্বশুর, তুমি না আমার সেবা যত্ন করবে কথা দিয়েছিলে? তখন আমি মুখটা নিচু করে বললাম, সরি বাবা, হয়তো ভুল হয়ে গেছে। আমি জানি আপনি এমন ওমন হলে হয়তো আমাকে ডাকবেন, আমি আপনার সেবা করব। কিন্তু আড়ালে আড়ালে যে আপনি এতটা মনের কাছে কষ্ট উপভোগ করে সময় পার করছেন, এটা তো আর আমি জানি না। তখন শ্বশুর বলল, এখন যেহেতু জেনেই গেছো, আমার জন্য কি করতে পারবে? তোমাকে আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো পাই আমি তোমাকে। আমি তো তোমাকে সেই একদিনই বলছি, আমার ছেলের জন্য যেদিন তোমার বাড়িতে তোমাকে পছন্দ করতে গেছিলাম, আমার ভীষণ মনে ধরছে। তো আমি বললাম, তখন তো আপনার ছেলের জন্য আমাকে দেখছেন, ভালো লাগছে, আপনার ছেলের সাথে আমার শাদী হয়ে গেছে। হ্যাঁ, তো মিটে তো গেছে, তো এখনও ওই কথা আপনি মুখে রাখছেন? মানে আপনি কি বলতে চাইছেন, কি আর বলেন তো? তখন শ্বশুর বলল, তুমি একটু এদিকে উঠে আসো তো। আমি তার সামনে আগে একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। বলুন। সে আমাকে ঝাপটে বুকের মধ্যে আলগে জড়িয়ে ধরে বলছে, তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মনের মধ্যে অনেক কষ্ট বেড়েছে। কতটা দিন সেই যৌবনকালের ওই তোমার শাশুড়ি যেরকম ছিল, মানে তোমাকে দেখতে প্রায় সেম ওই রকমই, কথাটা মনের মধ্যে আমি গোপন রাখছি। তাই যখনই আমি তোমাকে যতবার দেখি, তোমার শাশুড়ির সেই সমস্ত কথা, সেই যুবতী বয়সের কথা আমার বারবার মনের মধ্যে নাড়া দেয়।
বারবার ইচ্ছে করে তোমাকে এইভাবে কাছে দাঁড়িয়ে মুখখানা তাকিয়ে তাকিয়ে দেখি। তোমার পায়ের থেকে মাথা অবধি যেন পুরোটা সেম তোমার শাশুড়ির সেই যুবতী বয়সের মতো, একদম সেম। এই জন্য আমি তোমাকে যতই দেখি ততই মিস করছি, একদম ভাল লাগে না। এই বলে যেন সে আমাকে বুকে ঝাপটে ধরে আদর করতে লাগলো, মেয়ের মতো করে ভালোবাসতে লাগলো। আমি তখন চুপ করে থাকলাম। যদি আমি আবার তার কথার বিরুদ্ধে যাই, সে আমাকে যদি গালমন্দ করে, এই ভেবে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপরে শ্বশুর আমাকে বলল, শোনো বৌমা, একটা কথা বলি। এখন থেকে আমার কথার অবাধ্য হবে না। শুধু একটা দিনই তোমার কাছে আমার রিকোয়েস্ট, আমার কথা রাখবে তুমি? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার ইচ্ছা, আপনার বাসনা এতদিন ধরে আপনার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। এই জন্য হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আপনি ঘুমান না। কিন্তু আপনাকেও আমি একটা কথা বলি, দেখেন, আপনাকে এই গ্রামের আরও 10 জন দেবতার মতো ভজন করে, সাধন করে, কিন্তু আমি আপনার পুত্রবধূ, এক পাতিলের ভাত খাই আমরা। আর আমার বিয়ের পরে আমার স্বামীকে মাত্র গোনা কয়েকটা দিন কাছে পেয়েছি, তাকে দূরে সরিয়ে রাখছেন। আমি সাধারণ একটা গরিব মানুষের মেয়ে। আমি আপনাকে বলি কি, আপনার কথা আমি একটা দিন রাখবো, আপনার যা ইচ্ছে তা পূরণ করব। কিন্তু কথা দেন, আমার স্বামীকে হয় আমার কাছে নিয়ে এসে দেবেন, আর তা না হলে স্বামীর বাসায় আমাকে যেতে দিবেন। বলুন, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার কথায় রাজি আছি, আপনার কথার অবাধ্য হব না। শ্বশুর যেন চিন্তায় পড়ে গেল। তারপরে মুখ নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, কিন্তু আমার ইচ্ছেটা কি পূরণ হবে? আমি বললাম, হ্যাঁ বাবা, হবে। বলছে, কবে? আমি বললাম, আজই এবং এক্ষুনি। রাত পোহানোর আগেই আপনার মনের কী ইচ্ছা আছে আপনি আমাকে বলুন। তারপরে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, শ্বশুর আসলে আমাকে সেই বিয়ের আগে তার নিজের ছেলের জন্য দেখতে গিয়ে যেভাবে তার মনে ধরছে, তার চাওয়া বা কী থাকতে পারে। অনেক কিছু এই সময়ের মধ্যে হয়ে গেল। খুব কষ্ট হলো, ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে সে, আজ তোমার স্বামীকে এনে দেবো, কাল তোমাকে বাসায় নিয়ে যাব, এই কথা বলতে বলতে বেশ কয়েকটা দিন তার সাথে আমার এইভাবেই চলতে লাগলো। সে খুবই আনন্দ সহিতে দিন কাটাচ্ছিল আমাকে নিয়ে। এদিকে আমার স্বামী মাঝে মধ্যে ফোন করে আর বলে, কবে যে আমি বাড়িতে যাব, মানে যে সমস্ত ব্যবসা প্রপার্টি এখানে বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে, এই সমস্ত লোকজন চালাইতে চালাইতে আর বাড়িতে যাওয়াই হয় না। যা হোক, এইভাবে চলতে চলতে একদিনকার কথা বলে যখন সে বারবার আমার সাথে এভাবে প্রতিনিয়ত চলতে লাগলো, তখন আমি তাকে হঠাৎ করে একদিন মুখের উপরে বলে দিলাম, দেখুন বাবা, আপনি আপনার কথার বরখেলাপ করে ফেলছেন। আমার স্বামীকে হয় আমার কাছে এনে দিন, আর তা না হলে আমি ওখানে কালকের মধ্যেই চলে যাব। শ্বশুর বলল, ঠিক আছে, তোমাকে ওখানে যেতে হবে না। আমি চাই কি বৌমা, তুমি আমার চোখের সামনেই থাকো। তোমার স্বামীকে, অর্থাৎ আমার ছেলেকে, আমি এখানে এই শহরে ব্যবসা প্রপার্টি বুঝিয়ে দেব, ওই সাইডে আমি অন্য লোক বুঝিয়ে দেব। আর তাছাড়া তোমার নামে আলাদা করে যা আমি অ্যামাউন্ট দিয়েছি, প্রয়োজনে আরও দেব। তবুও তুমি বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা বলো না। আমি চাই তুমি আমার কথা শোনো বা না শোনো, এভাবে সুযোগ দাও বা না দাও, আমার চোখের সামনে থাকো। কারণ তোমাকে দেখলে আমি তোমার শাশুড়ির কথা বলে থাকতে পারি। শ্বশুরের কষ্টটা আমি বুঝলাম তখন। বুঝে বললাম, ঠিক আছে বাবা, তাহলে তাই করুন। আমি কোথাও যেতে চাচ্ছি না, তবে আমার স্বামীকে আমার কাছে নিয়ে এসে দিন। কয়েকটা দিন যাওয়ার পরে আমার স্বামীকে এই শহরেই ব্যবসা দোকান প্রপার্টি বুঝিয়ে দিয়ে এখানে থাকলো। স্বামী বাড়ি থেকেই তার ব্যবসা প্রপার্টির কাজ সামলাতে লাগলো, আর আমিও নিয়মিত আমার স্বামীকে কাছে পেতে থাকলাম। বাবা মায়ের সংসারে 2-1 দিনের জন্য বেড়াতে আসলে আমার গরিব বাবা মা আমাকে বলতো, কিরে, এতটা দিন বিয়ের বয়স হয়ে গেল, তোদের সন্তানাদি হবে না নাকি? আমি বলেছিলাম, হ্যাঁ মা, হবে, কিন্তু কিছুটা দিন যাক না। এইভাবে সন্তানাদি হলে এত তাড়াতাড়ি তাহলে তো বিয়ের স্বাদই ভুলে যাব। কিন্তু আমার বাবা মাকে আমি কখনো বুঝতে দেইনি যে শ্বশুরের সংসারে যে আমি কোন হালে আছি, কারণ তারা চিন্তা করবে
তারপরে আমার স্বামী যখন কাশি আসলো, বাড়িতে থাকতে লাগলো। 7 বছরের মাথায় আমার একটা কন্যা সন্তান হলো। যাক, সবার মুখে হাসি ফুটলো, সবার মুখে উজ্জ্বল করলাম আমি। আমার শ্বশুরের একটা নাতির শখ ছিল, আমার বাবা মায়েরও নাতির শখ ছিল। যা হোক, এইভাবে সংসার করতে করতে আমার শ্বশুর এক পর্যায়ে বিদ্যুৎ ন্যায় হয়ে যায়। আমার পেটের সন্তানও বড় হতে থাকলো। তারপরে আমার স্বামী আস্তে 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 করে বেশ তার নিজের ভবিষ্যতের জন্য অনেক কিছু করে ফেললো। তারপরে আমি যেন খুবই সুখী। কিন্তু বন্ধুরা, এই ধনী লোকের সংসারে আসার পরে নিজের সুখে নিজের করে পেতে হলে অনেক কিছু আমার নিজের থেকে হারাতে হয়েছে। তারপরে না শান্তি ফিরল। তাই আমি বলি কি বন্ধুরা, বোনেরা আমার, তোমাদেরও বলি, তোমার বাবা যতটুকু উপযুক্ত ঠিক সমন্বয়ে করে সমান সমান ফ্যামিলিতে যাবে, তাহলে কোনো অভিযোগ থাকবে না, কোনো চাপ হবে না। আর আমি আমার মতো যদি গরিব মানুষ, গরিবের মেয়ে হয়ে যদি কোটিপতির ঘরে বিয়ে হয়, তাহলে কিন্তু যন্ত্রণা শেষ নেই, যেমনটা আমি। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পেরে নিজের মনটা বেশ হালকা হলো। তো তোমাদের কেমন লেগেছে এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এই রকম বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছে বা জানা অজানা মানুষের কাছে দেখা বা শোনার সুযোগ করে দাও। আর আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প তোমাদের মাঝে নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। বাই বাই।